জি। সকাল থেকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান যোগদানকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে ইসলামী ব্যাংকের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে ঠিক তার সামনে। ঠিক 9:45টার দিকে এখানে কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। এখানে একটু বলে রাখি যে আন্দোলনকারী বলতে এখানে যারা গ্রাহক রয়েছেন, সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে কিন্তু সকাল থেকে এখানে আন্দোলন চালিয়ে আসছেন। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে বেশ কয়েকজন, অর্থাৎ প্রায় হাজারের কাছাকাছি আন্দোলনকারী। আমরা দেখেছি এখানে ঠিক 8টা 45 মিনিটের পর থেকেই কিন্তু উত্তেজনা শুরু হয়। এখানে যেই মতিঝিল জোনের যে ডিসি রয়েছেন হারুনুর রশিদ, তিনি এখানে এসেছেন এবং এখানে কিন্তু প্রায় শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছেন। তারা এসে কিন্তু বারবার যে আন্দোলনকারী রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছেন, তাদেরকে বলেছেন যে এটি যেহেতু একটি বাণিজ্যিক এলাকা, এই এলাকা ছেড়ে তাদেরকে চলে যাওয়ার জন্য বারবার বলেছিলেন। সেই ডিসি হারুনুর রশিদের বক্তব্য ছিল এমনটি। তিনি বলছেন যে বারবার বলার পরও যখন আন্দোলনকারী এখান থেকে সরে যায়নি, এরপরে কিন্তু তারা কঠোর অবস্থানে গিয়েছে। তারা কিন্তু আন্দোলনকারীদের উপর চড়া হয়েছে। আমরা দেখেছি যে ঠিক 9টার দিকে জলকামান থেকে কিন্তু গরম পানি নিক্ষেপ করা হয়েছে আন্দোলনকারীদেরকে এবং লাঠিচার্জের ঘটনাও ঘটেছে। আমরা দেখেছি যে বেশ কয়েকজন এখানে কিন্তু আহত হয়েছেন। আমাদের ক্যামেরার সামনে এসে বেশ কয়েকজন অভিযোগ করেছেন তাদের গায়ে আমরা লাঠিচার্জের কিন্তু চিহ্ন দেখতে পেয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে রক্তাক্ত হয়ে একজনকে হাসপাতালে নিয়ে যেতে আমরা দেখেছি। তিনি আহত হয়ে কিন্তু হাসপাতালে ট্রিটমেন্টের জন্য গিয়েছেন এবং আন্দোলনকারীদের একটি অভিযোগ যে এখানে কিন্তু পুলিশের সাথে তাদের কোনো ধরনের কিন্তু সমস্যা ছিল না। একটি ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে তাদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং আন্দোলনের যেই পরবর্তী সময় পুলিশ যে কঠোর অবস্থান নিয়েছে সেটি কিন্তু ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। তবে আমরা ডিসি হারুনুর রশিদের সাথে কথা বলেছি, তিনি যেমনটি বারবার বলছিলেন যে আসলে তারা কোনো ধরনের কঠোর অবস্থানে যেতে চাননি, বুঝিয়েছেন, কিন্তু যখন আন্দোলনকারীরা সরেনি তারপরে কিন্তু এখানে আন্দোলনের সূত্রপাত ঘটেছে। একটু বলে রাখি এখানে মূলত হচ্ছে নতুন চেয়ারম্যান যিনি যোগদান করার কথা রয়েছিল আজকে, তিনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলম। তার বিরুদ্ধে যদিও কিন্তু এর আগে 2017 সালে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আর্থিক অনিয়মের। সেখানে কিন্তু প্রায় 20 লাখ টাকার উপরে কিন্তু অনিয়মের ঘটনা ঘটেছে, সেটি কিন্তু প্রমাণিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের তদন্তে। সেই তদন্তকে ঘিরে কিন্তু তাকে আবার শাস্তির মুখোমুখি করা হয়েছে এবং আন্দোলনকারীদের আজকের অভিযোগটা এখানেই। তারা বলছেন যে যার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের তদন্তে এবং অডিটে, সেই একজন আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত একজন ব্যক্তি কিভাবে ইসলাম ব্যাংকের চেয়ারম্যান হতে পারেন, কিভাবে তিনি আবার ইসলাম ব্যাংকের চেয়ারম্যান হয়ে যে এস আলম বা যারা এর আগে ব্যাংক খাতকে লুট করেছে অর্থাৎ আর্থিক অনিয়ম হয়েছে তাদের ক্ষেত্রে আবার সেই পূর্বের ধারায় ফিরে যাবে কিনা, সেই সংখ্যা থেকেই কিন্তু আমানতকারীরা গ্রাহক যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনে নামছে। তারা বলছেন যে তাদের যে কষ্টার্জিত টাকা তারা কিন্তু এখন পর্যন্ত ব্যাংকে বারবার ধর্ণা দিয়েও তুলতে পারছেন না চাহিদা অনুযায়ী টাকা। অন্যান্য ব্যাংক যেখানে যে সম্মিলিত ইসলাম ব্যাংক রয়েছে সে 5 ব্যাংকে কোনো ধরনের টাকা না পেলে এখানে কিছুটা স্বস্তি বিরাজ করছে বলে তারা বলছেন। যেখানে তারা বলছেন যে এখন যদি আবার সে আর্থিক অনিয়মের সাথে জড়িত একজন ব্যক্তি চেয়ারম্যান হিসেবে এখানে নিয়োগ পান, জয়েন করেন, সেক্ষেত্রে আবারও ইসলামী ব্যাংকটি হুমকির মুখে পড়তে পারে। সেই সংখ্যা থেকে কিন্তু তারা আজকে আন্দোলন করেছেন। আরেকটি তথ্য দিয়ে রাখি, এখানে কিন্তু আজকে আন্দোলনে যোগদান করার কথা ছিল চট্টগ্রাম থেকে যারা পটিয়ার চাকরিচ্যুত হয়েছেন, যারা ইসলামী ব্যাংকে চাকরি করতেন 5 আগস্ট পরে যারা চাকরিচ্যুত হয়েছেন তারা কিন্তু এখানে আজ গতকাল রাতেই কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু বাস যোগে তারা ঢাকায় প্রবেশ করেছেন। তাদেরও কিন্তু এখানে অবস্থান নেওয়ার কথা ছিল। অর্থাৎ দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল গতকাল থেকেই, যে কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সকাল থেকে এসে অবস্থান নিয়েছেন এবং শুরুতেই যেহেতু গ্রাহক ফোরামের সদস্যরা এখানে এসে আন্দোলন করেছেন সেই কারণে কিন্তু তারা এখানে এসে গ্রাহক ফোরামের যারা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। যেহেতু এখান দিয়ে কিন্তু পুরোটি, আমি যদি একটু বলে রাখি, দিলকুশা এলাকার আশেপাশে কিন্তু বেশ কিছু ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে, প্রধান শাখা রয়েছে, প্রধান কার্যালয় রয়েছে। এটি একটি কিন্তু পুরোপুরি বাণিজ্যিক এলাকা, যেখানে বাণিজ্যিক এলাকাতে কিন্তু সরকারি যখন ছুটি থাকে না, যখন সরকারি দিনে কার্যক্রম চলে সেখান থেকে কিন্তু এটি সবচেয়ে বেশি ব্যস্ত এলাকা হিসেবে পরিচিত। সেই ব্যস্ত এলাকা যদি সড়ক বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আশেপাশে যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর কিন্তু স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমরা দেখেছি যে গত 1 মাস ধরেই কিন্তু ইসলামী ব্যাংকে ঘিরে বেশ কিছু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় 2 দিন পর পরই আমরা আন্দোলন দেখেছি। যারা চাকরিচ্যুত হয়েছেন তারাও কিন্তু এখানে এসে আন্দোলন করেছেন। গ্রাহক ফোরামের ব্যানারেও কিন্তু বারবার আন্দোলন করা হয়েছে। একটু জানিয়ে রাখি যে ঈদের ছুটি
ছুটি যেদিন শুরু হয়েছে ঠিক তার আগের দিনেই কিন্তু এখানে নতুন চেয়ারম্যানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এরপরে কিন্তু উত্তেজনা আরও বেশি ছড়িয়ে পড়ে, যেহেতু ঈদের ছুটি ছিল, ব্যাংক বন্ধ ছিল, বাণিজ্যিক সকল কার্যক্রমই বন্ধ ছিল, সে কারণে কিন্তু তাৎক্ষণিক কোনো আন্দোলন কিন্তু চোখে পড়ে না। যে কারণে ঈদের ছুটি যেহেতু শেষ হয়েছে, আজকে প্রথম কর্মদিবস, সে কারণে কিন্তু আজকেই আন্দোলনটি কিন্তু এখানে শুরু হয়েছে। আজকে মূলত হচ্ছে নতুন চেয়ারম্যানের যোগদানের কথা ছিল এখানে, যে কারণে যোগদানে বাধা দান করার জন্যই কিন্তু আজকে গ্রাহক ফোরাম, সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে কিন্তু আন্দোলনকারীরা এসে জড়ো হয়েছেন। সকালে তারা এসেছেন, তারা কিন্তু লাঠিচার্জের শিকার হয়েছেন, তাদেরকে জল কামান থেকে পানি নিক্ষেপ করা হয়েছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, টিয়ার সেল পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে। এবং আন্দোলনকারীরা বারবারই বলছেন যে তাদের এই ধরনের সমস্যা হয়ে আসছে, ব্যাংক খাত যেন স্বস্তিতে থাকে, সে কারণে কিন্তু তারা চেষ্টা করছেন যেন আন্দোলনটি কোনোভাবেই নস্যাৎ না হয়ে যায়। এবং যারা গ্রাহক রয়েছেন তারা বারবার বলার চেষ্টা করছেন যে আন্দোলনটি সফল হবে এবং তারা এখানে কাউকে যোগদান করতে দেবে না। আমি যদি একজন সচেতন গ্রাহকের সাথে কথা বলতে চাই লাইভে, তিনি আমাদেরকে একটু জানাবেন আসলে আপনারা এখানে সকাল থেকে তো আন্দোলন করছেন, পুলিশের সাথে আপনাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, আপনাদের বেশ কিছু লোক আহত হয়েছে, আমরা দেখেছি, মাথা ফেটে গেছে, রক্তাক্ত হয়েছেন এবং লাঠিচার্জের শিকার হয়েছে। পুলিশ বলছে যে আপনাদেরকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আপনারা সরে যাননি, যার কারণে পুলিশ কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছিল। আসলে বলে তো ঘটনাটি কি ঘটেছে আমাদেরকে যদি একটু বলেন। আমরা সকাল থেকে এখানে ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহকরা আমরা সকাল থেকে এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। পুলিশ আমরা এখানে বারবার স্লোগান দিচ্ছি বা বলছি যে এখানে যারা টাকা লুটপাটকারী, বিশেষ করে এসআলম গ্রুপের, ওনারা যেন এখানে ঢুকতে না পারে, এই জন্য আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। কিন্তু পুলিশ এসে অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়। পুলিশ আমাদেরকে পূর্বে এরকম কোনো বলেই নাই যে এখানে যান। আমরা সাধারণত যেই রাস্তাটা ছিল ওই রাস্তাও ক্লিয়ার ছিল। আপনারা কেন এখানে অবস্থান নিয়েছেন শান্তিপূর্ণভাবে? আপনাদের কি ব্যাংকের সামনে, যেহেতু আজকে প্রথম কর্মদিবস, এটি বাণিজ্যিক এলাকা, সেখানে তো অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান যারা আছে তাদের তো ক্ষতি হতে পারে, সেই বিষয়টি কি আপনার মাথায় রেখে? আমরা তো আমাদের যে ওখানে যে গেট ছিল ওই গেটটা খালি ছিল, আমরা গেটের পাশে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি। এই জন্য এখানে সাধারণত আপনারা দেখছেন কিছুদিন আগে অবৈধভাবে এই টাকা লুটপাটকারী গ্রুপের, এসআলম গ্রুপের ফ্যাসিস্টের দোসর যে তাকে এখানে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা সে যেন এখানে ঢুকতে না পারে, এই ফ্যাসিস্টের দোসর, টাকা লুটপাটকারী, দুর্নীতিবাজ, সেজন্য আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি। কিন্তু পুলিশ এসে এই শান্তিপূর্ণ অবস্থানটাকে অশান্ত করে দিয়ে আমাদের অনেক লোককে এখানে সাধারণত আহত করছে। আমার সামনে কয়েকজন লোককে একবারে মাথা ফাটা দিয়েছে। যেমনটি শুনতে পেয়েছিলেন, এখানে কিন্তু তারা বলছেন যে পুরোপুরি সড়ক তারা বন্ধ করেননি, সড়কের একটি অংশ জুড়ে তারা দাঁড়িয়েছিলেন, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন, সেখানে বিনা উস্কানিতে পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করেছে বলে তারা অভিযোগ করছেন। আমরা আরও বেশ কিছু আন্দোলনকারী এখানে আছে, আমরা তাদের কাছে শুনতে চাইবো যে আসলে এখানে মূল ঘটনা কি ঘটেছে, কতজন আহত হয়েছেন, কিভাবে আসলে ঘটনার সূত্রপাত হয়েছে। আমি যদি এর আগে একটু দেখিয়ে রাখি আপনাদেরকে, বেশ কিছু কিন্তু এখানে জল কামান, এপিসি এবং সাজোয়া যান পুলিশের রয়েছে, অবস্থান করে আছে। তারা কিন্তু এখানে আমরা দেখেছি যে ব্যারিকেড দেওয়ার জন্য বেশ কিছু ব্যারিকেড এখানে ট্রাকে করে নিয়ে এসেছেন। পুরোপুরি সড়কটি কিন্তু পুলিশের পক্ষ থেকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো, জানতে চাইবো আসলে এখানে কি হয়েছে। আপনি তো সকাল থেকেই এখানে ছিলেন, মূলত আন্দোলনকারী, এখানে ঘটনাটা কি ঘটেছিল যদি আমাদেরকে একটু বলেন। আমি সকাল ছিলাম না। আপনি কখন এসেছেন, কেন এসেছেন? আমি কতক্ষণ আগে আসছি যে হামলা করছে দেখে এই জন্য আসছি। যেমনটি শুনতে পেয়েছেন যে সকালে যারা এসেছে এর বাইরেও কিন্তু আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এবং এখন পর্যন্ত কিন্তু এখানে আন্দোলনকারীরা জড়ো হচ্ছেন। হামলার ঘটনা তারা বলছেন, যেটি উল্লেখ করছেন যে পুলিশের পক্ষ থেকে যে লাঠিচার্জ করা হয়েছে, সেটি ঘটনা যখন গণমাধ্যমে তারা দেখেছেন, তারা এখানে এসেছেন আন্দোলনে যোগদান করতে। তাহলে এখানে বলা চলে যে এখানে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু আন্দোলনকারীদের সংখ্যা বাড়ছে এবং পুলিশেরও কিন্তু আমরা সরব উপস্থিতি দেখতে পাচ্ছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, পাশে যেই গলি রয়েছে, গলিতে কিন্তু বিপুল পরিমাণ আন্দোলনকারী অবস্থান করছেন। আপনি যদি আপনাদেরকে একটু ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা বুঝবেন যে এখানে প্রত্যেকটি অলি গলি কিন্তু আন্দোলনকারীতে ছেয়ে গেছে। যদিও মাঝখানে অবস্থান নিয়েছেন শুধুমাত্র প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এর চারপাশে কিন্তু আন্দোলনকারীরা
তারা বলছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না যে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই চেয়ারম্যানের প্রজ্ঞাপন বাতিল করা হয়, তাকে নিয়োগ দানে বিরত রাখার জন্যই কিন্তু এখানে আন্দোলনকারী অবস্থান নিয়েছে। আর একটু যদি এখানে দেখে রাখেন কিন্তু উত্তেজনা ইতিমধ্যে কিন্তু বাড়ছে। এখানে কিন্তু আমরা দেখেছি যে শুরু থেকে মাইক না থাকলেও এখন কিন্তু মাইক আনা হয়েছে। এখানে কিন্তু তারা সমাবেশ করে বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন যে কোনোভাবেই কিন্তু তারা আজকে এই জায়গাটি ছেড়ে যাবেন না, যতক্ষণ পর্যন্ত না অফিস সময় রয়েছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে। আমি যদি একটু দেখে রাখি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ক্লান্ত হয়েই বা বসে আছেন সড়কের পাশে। তারা কিন্তু সকাল থেকে এখানে ছিলেন এবং এখন পর্যন্ত আছেন। যদি আমি সংখ্যার হিসাব বলি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কেমন রয়েছে, তাহলে এখানে বলা চলে প্রায় 5 শতাধিকের উপরে কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন। প্রত্যেকেই কিন্তু ক্লান্ত। যদি একটু বলে আজকে আবহাওয়াটা কিন্তু বেশ উত্তপ্ত, যে কারণে কিন্তু অল্পতেই আন্দোলনকারীরা যেমন ক্লান্ত হয়ে যাচ্ছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছেন, যে কারণে তারা কিন্তু সাময়িক বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু এই সড়কের পাশে অর্থাৎ ইসলাম ব্যাংকের যে নিচেই কিন্তু তারা অবস্থান করছেন। আমি যদি সামনে আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যান কিন্তু ধীরে ধীরে সামনে অগ্রসর হচ্ছে এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারাও কিন্তু সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। ইসলামী ব্যাংকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে সকাল থেকে, সেটি কিন্তু কখন নাগাদ এই উত্তেজনা শেষ হবে সেটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বলতে পারছে না। কিছুক্ষণ পর পর কিন্তু উত্তেজনা তৈরি হয় নতুন করে। যে নতুন চেয়ারম্যান আসছেন, যোগদান করবেন, পুলিশ তাদেরকে ঢোকানোর চেষ্টা করছে, এমন গুঞ্জন যখন ছড়িয়ে পড়ে তখন থেকেই কিন্তু আবার নতুন করে উত্তেজনা শুরু হয় এবং স্লোগান দেওয়া হয় এবং কিন্তু প্রত্যেকেই কিন্তু পুলিশের সাথেও আমরা দেখেছি বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা পর্যন্ত তারা জড়িয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এতক্ষণ মাইক না থাকলে এখন মাইক এনে কিন্তু তারা আন্দোলন করছেন, উত্তেজনাকর স্লোগান দিচ্ছেন এবং বলছেন যে নতুন যে চেয়ারম্যান রয়েছে তাকে কোনোভাবেই কিন্তু ইসলাম ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হবে না। একটু আপনাদেরকে তথ্য দিয়ে রাখি, ঈদের একদিন আগে যখনই প্রজ্ঞাপন জারি করে নতুন চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছিল, ঠিক তার আগের দিনও কিন্তু গ্রাহক ফোরাম এখানে আন্দোলন করেছিলেন। তখন তারা আন্দোলন করেছিলেন যেই বর্তমান চেয়ারম্যান রয়েছে, বর্তমান এমডি রয়েছেন ওমর ফারুক, তাকে কিন্তু পদত্যাগে বাধ্য করানো হতে পারে, যে কারণে তাকে ব্যাংকে সেদিন ডেকে আনা হয়েছে। সেই অভিযোগে কিন্তু তারা এখানে অবস্থান করেছে যে এমডির পদত্যাগ তারা চান না, তারা চান যে এমডি সেখানে থাকুক, বহাল থাকুক, যে কারণে তারা কিন্তু তখন এমডিকেও ব্যাংকের ভিতরে প্রবেশ করতে দেননি। এর পরের দিন কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তারা কিন্তু এর পরের দিন প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছিলেন। এখন ঈদের ছুটি কাটিয়ে এসে আজকেও আন্দোলন করছেন। এখন দেখতে পাচ্ছেন তারা বর্তমান সরকারের যেই বলা হচ্ছে যে এই চেয়ারম্যান নিয়োগের পেছনে এবং ইসলাম ব্যাংকের যে নতুন উত্তেজনা এর পেছনে কিন্তু বর্তমান সরকারকেও তারা কিছু ক্ষেত্রে দায়ী করছেন, যদিও সরকার বারবার আবার বিরোধী দলকেও দায়ী করছেন। অর্থাৎ এখানে কিন্তু একটা রাজনৈতিক ট্যাগিং এর খেলা আমরা দেখতে পেয়েছি। এক পক্ষ বলছে যে কেউ সরকারের লোক, আরেক পক্ষ বলছে যে কেউ বিরোধী দলের লোক। এই ধরনের ট্যাগিংও কিন্তু এখানে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু আন্দোলনকারী রয়েছেন যারা সমন্বয় করছেন আন্দোলন, তারা এখানে বক্তব্য দিচ্ছেন। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। সংগ্রামী ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সদস্য ভাইয়েরা, সম্মানিত ইসলামী ব্যাংকের গ্রাহক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের এই প্রোগ্রামে অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী সাংবাদিক ভাইদেরকে, যারা এই রোদের প্রখরতায় কষ্ট করেও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দেশবাসী, আমরা যে জিনিসটা খেয়াল করেছি সেটি হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বাংলাদেশের সবচাইতে সুন্দরতম, বিশ্বের বুকে বাংলাদেশকে যে কয়েকটা প্রতিষ্ঠান মাথা উঁচু করে দিয়েছে তার মধ্যে অন্যতম বাংলাদেশ ইসলামী ব্যাংক। যেই ব্যাংকের ব্যাপারে বলা হয়েছিল, যেই ব্যাংকের ব্যাপারে এশিয়ার পক্ষ থেকে শ্রেষ্ঠ ব্যাংকের পুরস্কার দেওয়া হয়েছিল, সেই ব্যাংকটিতে ফ্যাসিস্ট সরকারের আমলে হুতুম পেঁচা বসিয়ে, এসালম নামের হুতুম পেঁচা বসিয়ে এই বাগানটাকে চিরতর ধ্বংস করে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতায় এখান থেকে শত শত কোটি টাকা এবং সর্বশেষ 1 লক্ষ কোটি টাকার উপরে
এখান থেকে পাচার করা হয়েছে। এই বাংলাদেশের সবচাইতে সুন্দরতম, সবচাইতে দুর্নীতিমুক্ত, সবচাইতে শক্তিশালী, সবচাইতে বলিষ্ঠ ব্যাংকটাকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন করা হয়েছে। সংগ্রামী দেশবাসী, আমরা জানি এই নীল নকশা বাংলাদেশের না, এই নীল নকশা হচ্ছে রয়ের, এই নীল নকশা হচ্ছে ভারতের। পৃথিবীর বুকে ইসলাম যেন তার সৌন্দর্য ছড়াতে না পারে, ইসলাম যেন তার সুগন্ধি ছড়াতে না পারে, ইসলামী অর্থনীতি যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, ইসলাম বিদ্বেষীদের কলিজায় আঘাত লাগে, সেই আঘাতের কারণে এই ইসলামী ব্যাংকটাকে ধ্বংসের জন্য সেই দিল্লি থেকে নীল নকশা করে বাংলাদেশের এই ব্যাংকটাকে ধ্বংস করা হচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতায় এস আলম এখান থেকে শত শত করে এরপরে লক্ষ কোটি টাকা পর্যন্ত যেভাবে পাচার করেছে, বিদেশে পাচার করেছে। সর্বশেষ আমরা দেখলাম সাইপ্রাসে এস আলম 8 বিলিয়ন ইউএস ডলার সেখানে পাচার করেছে এবং সে সেখানে ধরা খেয়েছে। তার সমস্ত সম্পত্তি বাতিল হচ্ছে সাইপ্রাসে। এই দুর্নীতিবাজ, এই বাংলাদেশের কলঙ্ক, এই বাংলাদেশের শ্রেষ্ঠ দুর্নীতিবাজকে আমরা ইসলামী ব্যাংকে কোনোভাবেই ঠাঁই দিতে পারি না। আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত বহমান, আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত জীবন আছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের বুকের এই শ্রেষ্ঠ প্রতিষ্ঠানটি আমরা কোনোভাবেই ধ্বংস হতে দিতে পারি না। সংগ্রামী ভাই এবং বোনেরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা বলতে চাই এই ইসলাম সর্বশেষ এমন একজনকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে যিনি 5ই আগস্টের রক্তাক্ত বিপ্লবের পর লেজ গুটিয়ে পালিয়ে গেছেন, তার চেয়ারে আর বসতে পারেননি। সেই দুর্নীতিবাজ, অসৎ বাংলাদেশের একটি ফ্যাসিস্ট, তাকে এখানে বসানোর ষড়যন্ত্র হচ্ছে। আমরা গ্রাহক ফোরাম কোনোভাবেই সেটা মেনে নিতে পারি না। আমি মুস্তাফিজুর রহমান, আমার এখানে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, আমার এখানে টিডিআর অ্যাকাউন্ট রয়েছে, আমার এখানে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট রয়েছে, আমার এখানে ফরেন কারেন্সির অ্যাকাউন্ট রয়েছে। আমার অস্তিত্বের সবকিছু এই ব্যাংকের সাথে বিরাজমান রয়েছে। এই ব্যাংক ধ্বংস হয়ে গেলে আমি ধ্বংস হয়ে যাব। ঠিক এরকম ভাবে এই ব্যাংক ধ্বংস হলে বাংলাদেশের হাজার হাজার লক্ষ কোটি ব্যবসায়ী ধ্বংস হয়ে যাবে, তাদের সমস্ত পুঁজি শেষ হয়ে যাবে। আমরা সেই অবস্থা কোনোদিন হইতে দিতে পারি না, আমরা সেই অবস্থা কোনোদিন হইতে দিব না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি পরিশেষে আপনাদের কাছে এই আহ্বান জানাতে চাই, আসুন শুধু আজকে এই দিলকুশায় ইসলামী ব্যাংকের টাওয়ার, ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে যে কয়েক হাজার গ্রাহক আমরা সম্মিলিতভাবে একত্রিত হয়েছি, শুধু এই গ্রাহকরা না, সারা বাংলাদেশের প্রতিটি গ্রাহক, 3 কোটি গ্রাহক এবং সেই সাথে সারা বাংলাদেশের 20 কোটি জনতা এই সুন্দর ব্যাংকটি রক্ষার জন্য এগিয়ে আসবে। আমরা প্রয়োজনে আবারও 5ই আগস্টের স্বপ্ন দেখি, আমরা প্রয়োজনে আবারও রাজপথে রক্ত দেওয়ার স্বপ্ন দেখি, আমরা প্রয়োজনে আবারও বিপ্লবের স্বপ্ন দেখি। কিন্তু 5ই আগস্ট যেই স্পিরিটকে ধারণ করে রক্ষা হয়েছিল, যেই স্পিরিটকে ধারণ করে 5ই আগস্টের বিপ্লব সাধিত হয়েছিল, সেই স্পিরিট আমাদের মধ্যে এখনো আছে। আমরা কখনো সেই স্পিরিটকে ভুলণ্ঠিত হতে দেব না, আমাদের বিপ্লবকে ভুলণ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সবশেষে এই ব্যাংকের জন্য সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, যেমনটি শুনতে পেলেন, যিনি এখানে বক্তব্য দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান নামে, তিনি বলছেন যে এই ব্যাংকে কিন্তু তিনার বেশ কিছু অ্যাকাউন্ট রয়েছে, সেটি হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট রয়েছে এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, নানা ধরনের অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু সেই অ্যাকাউন্টে
সম্মানিত তিনি বলছেন যে নতুন যে ইসলামী চেয়ারম্যান ব্যাংকের তিনি যদি ব্যাংকে গ্রাহক যোগদান বৃন্দ, করেন তাহলে তার প্রিয় সংখ্যা সাংবাদিক যোগদানের বন্ধুগণ, ফলে কিন্তু তার আইন শৃঙ্খলা যে নিয়োজিত অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো হুমকির মুখে পড়বে এবং তিনি সদস্যবৃন্দ, যেই অর্থ এখানে জমা রেখেছেন এবং এই ব্যাংকের সাথে লেনদেন করছেন সেগুলো হুমকির মুখে পড়বে এবং তার ব্যবসা বাণিজ্য সম্মানিত ভাইরা, ধ্বংস হয়ে যাবে বলে তিনি অভিযোগ আপনারা করছেন। জানেন, তার অভিযোগের পেছনের একটু কারণ যদি আমি বলি, কিন্তু 1987 সালে 2017 সালে গণমাধ্যমে কিন্তু বেশ কিছু নিউজ হয়েছিল যে বর্তমান যে চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছিল তার আর্থিক কেলেঙ্কারির কথা উল্লেখ করে কিন্তু বেশ কিছু নিয়োগ করা হয়েছিল এবং বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে কিন্তু সেটি উঠে এসেছিল। সেই উঠে আসার প্রেক্ষিতে কিন্তু তদন্ত প্রতিবেদনে কিন্তু তার সত্যতা পাওয়া গেছে, তাকে শাস্তির মুখোমুখি করা হয়েছে এবং তাদের অভিযোগ হচ্ছে এমন একজন দুর্নীতিবাজকে কিভাবে তারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে পারে এবং তাদের বেশ কিছু অভিযোগ যে ইসলাম ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পেছনে ইসলামী যে ব্যাংকিং ব্যবস্থা রয়েছে সেটিকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে কোনো পক্ষ। যদিও এই অভিযোগের তারা বারবারই করে আসছেন এবং আন্দোলন করে আসছেন, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবারই বলার চেষ্টা করছেন তাদের গ্রাহক ফোরাম যারা রয়েছে তাদের যত অভিযোগ অভাব অভিযোগ রয়েছে সেগুলো শান্তিপূর্ণভাবে কিন্তু বাংলাদেশ ব্যাংক কিংবা যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের মাধ্যমে সমাধান করতে পারে। তারা সড়ক অবরোধ করে তারা এই যে বাণিজ্যিক এলাকার মতো জায়গায় উত্তেজনা তৈরি করে স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রমকে ব্যাহত করে এই ধরনের আন্দোলন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনো বরদাস্ত করবে না, তারা মেনে নেবে না বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তারা দুই পা পিছিয়ে গিয়ে আবার কিন্তু দুই পা সামনে এগিয়ে আসে। অর্থাৎ তারা কিন্তু এখানে যতক্ষণ পর্যন্ত যে অফিস সময় চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে ব্যাংক কর্তৃপক্ষ যারা রয়েছে তারা দেখেছি যে এখানে যে ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে যে প্রিন্সিপাল শাখা রয়েছে যেখানে আসলে বাণিজ্যিক লেনদেনগুলো কার্যক্রম সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। দেখেছি যে মেইন গেটে কিন্তু তালা লাগিয়ে দিয়েছেন ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ যারা আছেন প্রিন্সিপাল ব্রাঞ্চে, তারা কাউকে কিন্তু সেখানে ঢুকতে দিচ্ছেন না, অর্থাৎ তারা কড়া নিরাপত্তার মধ্যে আছেন এবং নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করছেন। এবং যারা আমি দেখেছি যে বেশ কয়েকজন গ্রাহক এখানে সেখানে লেনদেন করার জন্য বারবার তাদেরকে অন্য ব্রাঞ্চে গিয়ে কিন্তু লেনদেন করতে বলা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে সময় যত বাড়ছে কিন্তু আন্দোলনকারীদের আনাগোনা তত বেশি বাড়ছে। যদিও কিছুক্ষণ আগে আন্দোলনকারীরা 50 থেকে 100 গজ দূরে থাকলো, এখন তারা কিন্তু 100 গজের ভিতরে প্রবেশ করে ফেলছে, অর্থাৎ সাধারণ যেখানে রয়েছে তার আশেপাশে অবস্থান নিয়েছেন। পুরো সড়ক ইতিমধ্যে কিন্তু কার্যত পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য স্বাভাবিক দিনে যেরকম আসলে কার্যক্রম চলে বাণিজ্যিক সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে এখন পর্যন্ত। আমি কিন্তু আপনাদেরকে একটু যদি আরবার আমরা এখানে যারা সমন্বয়কারী রয়েছেন তারা যদি সেখানে একটু আমরা সরাসরি চলে যেতে চাই, তথ্য তারা আসলে কি বলতে চাইছেন, বারবারই কেন সরকার এটি সাথে জড়িত রয়েছে সে বিষয়টিকে আমরা একটু জানাতে চাই। সরাসরি চলে যাবো তাদের কাছে। আমরা লক্ষ্য করছি এই সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অপমানজনকভাবে বের করে দেওয়া হয়েছে। একই কায়দায় আমরা লক্ষ্য করেছি ইসলামী ব্যাংকের এমডি, যিনি এই ব্যাংকের সমৃদ্ধ করার জন্য ইসলামী অর্থ ব্যবস্থাকে সারা পৃথিবীতে স্টাবলিশ করার জন্য যিনি চেষ্টা করেছিলেন, সেই এমডিকে জোরপূর্বক ছুটিতে পাঠানো হয়েছে। সম্মানিত ভাইরা, আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছি ইসলামী ব্যাংকের যে বিগত চেয়ারম্যান তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে। বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলমকে তারা জোরপূর্বক তারা এখানে বসেছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক বেঁচে থাকতে, বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা বেঁচে থাকতে এই খোরশেদ আলমের মতো লুটেরা, খোরশেদ আলমের মতো সন্ত্রাসী, এস আলমের দোসরদেরকে আমরা ইসলামী ব্যাংকে ঢুকতে দেব না এবং দেব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই শান্তিপূর্ণ সমাবেশে সবাইকে শান্তিপূর্ণভাবে অবস্থান করার জন্য বিশেষ উদাত্ত আহ্বান জানিয়ে আমরা এমন কোন পরিবেশ তৈরি করব না যাতে আইন শৃঙ্খলার অবনতি ঘটে, এখানে পরিবেশ বিঘ্নিত হয়। সবাইকে, সাংবাদিক বন্ধুদেরকে
আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে সবাইকে অবস্থান করার অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছে। আমরা ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে ঢুকতে দিতে চাই না, কারণ এই ইসলামী ব্যাংকের যে বর্তমান আছে খোরশেদ আলম, সে আওয়ামী ফ্যাসিস্ট এস আলমের বারবারই ঘোষণা দিচ্ছেন, তারা বলছেন যে এই এই খোরশেদ আলমকে পদত্যাগ করতে হবে, এটাই আমাদের মূল দাবি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেখান থেকে সরিয়ে নেওয়া হবে, তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা কিন্তু বেশ কিছু আন্দোলনকারীর সাথে কথা বলেছি এবং ওনাদের যারা বক্তব্য দিচ্ছেন সমন্বয়কারী, তাদের সাথে কথা বলেছি। তারা বারবারই বলছেন তারা এই আন্দোলন থামাবে না যতক্ষণ পর্যন্ত তাদের অল্প কিছুদিনের মধ্যে আমরা গ্রাহক ফোরামের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করবো ইনশাআল্লাহ। আমাদের সমস্ত গ্রাহক ভাইদেরকে আমাদের স্ব অবস্থানে অবস্থান করার জন্য আপনারা জানেন যে আমাদের এর আগেও আওয়ামী সরকার যে ফ্যাসালম কোটি কোটি টাকা তারা লুট করে নিয়ে গেছে। আমরা চাই না এমন করে আবার তারা লুট করুক, এটা আমাদের দাবি। এই জন্য আমাদের এখানে অবস্থান। আমরা শুনতে পাচ্ছি তারা আবার আসালামের সেই গ্রুপটি তারা এখানে আসার জন্য অনুরোধ করছে। কতক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে? বুঝলেন, কতক্ষণ পর্যন্ত এই আন্দোলন আমরা আমরা সেখানে খোলাসা করবো যত থাকবো ধন্যবাদ। সারাদিন আমরা অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যেমনটি শুনতে পেলেন যে এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা আজকে সারাদিন এখানে অবস্থান করবে এই নতুন চেয়ারম্যানকে আসলে পরিবর্তন না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা থাকবে। এই আন্দোলন যে আজকেই শেষ হবে সেটি আসলে বলার মতো এখনো পরিস্থিতি তৈরি হয়নি। তারা বলছেন যে আজকেও যদি তারা এখানে কোনোভাবেই সরকার কিংবা বাংলাদেশ ব্যাংক বা ব্যাংক কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যদি নতুন চেয়ারম্যানকে এখানে যোগদান করতে দেন তাহলে কিন্তু তারা কঠোর কর্মসূচি দিবে। এবং যদি আজকে যদি যোগদান করতে না পারে পরবর্তীতে কিন্তু তার যোগদান করার সুযোগ রয়েছে এবং সেই সুযোগকে বাধাগ্রস্ত করতে কিন্তু আন্দোলনকারীরা আন্দোলন করছে। তারা বলছেন কোনোভাবেই কিন্তু এই নতুন চেয়ারম্যানকে তারা এখানে আন্দোলন করতে দিবেন না। আমরা যদি তথ্য দিয়ে রাখি, এর আগে কিন্তু যেই চেয়ারম্যান ছিলেন যাকে বাংলাদেশ ব্যাংক পদত্যাগ করেছেন যিনি বলা হচ্ছে, তাকে কিন্তু যখন সরিয়ে দেওয়া হয়েছে তার আগের দিন কিন্তু সেই চেয়ারম্যানের পদত্যাগ সেই কিন্তু এই আন্দোলনকারীরা যারা বক্তব্য দিয়েছিলেন আন্দোলন করেছিলেন তখনও বলা হয়েছিল যে সাবেক যে চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু এস আলমের ঘনিষ্ঠ, তিনি চাচ্ছেন যে ব্যাংকটাকে আবার এস আলমের হাতে তুলে দিতে। সেখানে কিন্তু তারা আন্দোলন করছে এবং সেই চেয়ারম্যান পদত্যাগ করেন। যে নতুন চেয়ারম্যান দেওয়া হচ্ছে তারা বলছে আগের চেয়ারম্যান আরো বেশি করার অভিযোগ করছেন যেখানে পদত্যাগ চাচ্ছেন। আমরা আরো কিছু আন্দোলনকারীর সাথে কথা বলার চেষ্টা করবো, তাদের কাছে জানতে চাইবো আজকে এখানে যে আন্দোলন করছে এই বৈরী আবহাওয়ার মধ্যে যে আশেপাশের বাণিজ্যিক এলাকা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে, আমরা কিন্তু ব্যবসার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে আপনারা আন্দোলনকে ঘিরে, আসলে আপনারা কিভাবে দেখছেন ব্যাংক পাড়াক্ষেত্র এলাকা একটি ব্যাংকের জন্য বাকি ব্যাংকগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আপনারা কিভাবে দেখছেন? এই দেশ থেকে লক্ষ কোটি টাকা নিয়ে আমরা সকালে 9টার দিকে একত্রিত হয়েছি শান্তিপূর্ণভাবে মানববন্ধন করার জন্য, কিন্তু হঠাৎ করে অতর্কিতভাবে পুলিশ আমাদের উপর গ্রেনেড, টিয়ার সেল এবং জল কামান নিক্ষেপ করে। আমাদের 24 জন ভাই আহত হয়েছে, এর ভিতরে 4 জন ভাইয়ের অবস্থা খুব আশঙ্কাজনক। আমরা চাইনি ব্যাংক পাড়ায় কোনো রকম বিশৃঙ্খলা হোক, সেই জন্য আমাদের মানববন্ধনটা ছিল শান্তিপূর্ণভাবে। আমরা ঈদের আগে শনিবারেও মানববন্ধন করেছিলাম, সে সময় আমরা গাড়ি আসা যাওয়ার ব্যবস্থা করে রেখেছিলাম। এবারও যেহেতু একটা ব্যাংক পাড়া সেজন্য আমাদের ওভাবে হিসাব ছিল যে মানুষজন ব্যাংকে আসবে, বিভিন্ন ব্যাংক আমাদের দ্বারা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু অতি উৎসাহী হয় পুলিশ আমাদেরকে ছিন্ন ভিন্ন করার জন্য, আমাদেরকে শান্তিপূর্ণ মানববন্ধনে তারা লাঠিচার্জ করেছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে। আমাদের 24 জন ভাই বাংলাদেশ ইসলামী ব্যাংক হাসপাতালে রয়েছে। কতজন আছে? 24 জন, তার মধ্যে 4 জন ভাইয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের জন্য আমাদের ভাইদের কাছে ব্যাংকের থেকে দোয়া চেতে বলা হয়েছে, দোয়া করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা যেন ওই 4 জন ভাইকেও তাড়াতাড়ি সহ্য করে। খুবই আশঙ্কাজনক। আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করছি আমাদের ওই 24 জন ভাই যেন খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে পারে। আর যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, খোরশেদ আলমকে পদত্যাগ না করানো হবে এবং এই চেয়ারম্যানকে পদত্যাগ না করানো হবে,
ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আর আমাদের বিগত যে এমডি ছিল ওমর ফারুক খান স্যার, তাকে পুনরায় আমাদের ইসলামী ব্যাংকের এমডি হিসেবে নিযুক্ত করতে হবে। আমাদের ইসলামী ব্যাংকের গ্রাহক হিসাবে সরকারের কাছে দাবি, কারণ সরকার আগের সেই স্বৈরাচারের মতো আমাদের ইসলামী ব্যাংকে লুণ্ঠন করার জন্য ব্যাংক ডাকাত এসালমের দোষর আবার সেই খোরশেদ আলমকে আমাদের ব্যাংকে বসানোর জন্য তারা প্রস্তুতি নিয়েছে। এবং বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিযুক্ত করা হয়েছে, যিনি ব্যাংকের সম্পর্কে কোনো ধারণা নেই। তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। সে চেয়ারম্যান হওয়ার পরে, গভর্নর হওয়ার পরেই আমাদের ইসলামী ব্যাংকে একজন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। তো আমাদের আন্দোলন চলবে। আজকে আমাদের মোটামুটি এখন আপনাদের সাথে প্রেস মিটিং করার পরে সিদ্ধান্ত জানানো হবে আমাদের আন্দোলন কতক্ষণ পর্যন্ত চলবে। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনতে পেলেন যে আমানতকারীরা বা আন্দোলনকারীরা গ্রাহক ফোরাম যারা রয়েছেন তারা বারবারই বলার চেষ্টা করছেন যে তাদের এখানে বেশ কিছু অ্যাকাউন্ট রয়েছে, তাদের এখানে কিন্তু স্বাভাবিক লেনদেন করতে হয়। তাদের যে কারণে কিন্তু যে নতুন চেয়ারম্যান নিয়োগ আছে তাকে যদি এখানে আবার পুরোপুরিভাবে বহাল রাখা হয়, সরিয়ে না দেওয়া হয়, তাহলে কিন্তু হুমকির মুখে পড়বে ব্যাংক খাত, যেমন পড়বে তেমন গ্রাহকরা হুমকির মুখে পড়বে বলে তারা অভিযোগ করছে। এবং তারা বলছেন যে আজকে সকালে যে তারা যে আন্দোলন শুরু করছে সেটি পুরোপুরি শান্তিপূর্ণ ছিল। সেই শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু পুলিশ বিনা উস্কানিতেই লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড করেছে, যে কারণে তাদের কিন্তু আন্দোলনকারীদের মধ্যে 24 জন আহতের দাবি তারা করছেন। এবং বলেছেন যে ইসলাম ব্যাংক হসপিটালে কিন্তু 24 জন আহত কিন্তু ভর্তি রয়েছেন, তাদের মধ্যে 4 জনকে তারা আশঙ্কাজনক দাবি করছেন। আমরা যদি কিছু তথ্য প্রমাণ পেয়েছি, বেশ কয়েকজনের মাথা ফেটে গেছে বলে আমরা ইতিমধ্যে কিন্তু নিশ্চিত হয়েছে এবং আমরা দেখেছি যে তাদেরকে রিক্সায় করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু 24 জনের যে সংখ্যা তারা বলছেন যে 24 জনের মধ্যে 4 জন যেহেতু আশঙ্কাজনক, তাদের কিন্তু দ্রুত সুস্থতা তারা কামনা করছেন। এবং তারা বলছেন যে এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত যে নতুন চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া না হবে এবং যেই এমডি ওমর ফারুককে কিন্তু বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে তাকে পুনর্ভাবে নিয়োগ এবং স্থায়ী করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের কিন্তু এই আন্দোলন চলবে। এবং আমরা জানতে চেয়েছিলাম যে এমডি কে কেন এখানে রাখার ক্ষেত্রে তাদের আন্দোলন করতে হবে। তারা বলছেন যে এমডি ওমর ফারুক রয়েছেন, তিনি কিন্তু 5 আগস্টের পরে ব্যাংকটিকে কিন্তু যে নুয়ে পড়া ব্যাংকটিকে কিন্তু টেনে তোলার চেষ্টা করেছেন, যেই কারণে তারা চাচ্ছেন এই ওমর ফারুকের উপর আস্থা তারা রাখতে চাইছেন। তারা বলছেন যে উনি যদি থাকেন তাহলে কিন্তু এই ব্যাংকটি আবার ঘুরে দাঁড়াতে সচেষ্ট হবে। তবে বাংলাদেশ ব্যাংক বারবারই বলছে যে এখানে কোনো ধরনের রাজনৈতিক কিংবা কোনো গ্রাহক কিংবা যারাই কারো হস্তক্ষেপ কিন্তু বাংলাদেশ ব্যাংক এখানে চাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক বলছে কেউ যদি এখানে হস্তক্ষেপ করতে আসে এবং বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরির চেষ্টা করে, বাংলাদেশ ব্যাংক প্রয়োজন বোধে কিন্তু সেখানে কঠোর অবস্থানে যাবে এবং তারা হস্তক্ষেপ করে। এবং সরকারও কিন্তু পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যাওয়ার, যে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটি কিন্তু তারা চেষ্টা করবেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। তো এই ছিল আমার কাছে রাজধানীর মতিঝিলের দিলকুশা ইসলাম ব্যাংকের সামনে থেকে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সর্বশেষ তথ্য।